বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইন্টারনেট প্রথম বর্ষের দ্বিতীয় সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের ব্যবস্থাপনা নীতি ধারণা, ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শ সমূহ আলোচনা করো। তারপরে হেনরি ফিওর ব্যবস্থাপনায় 14টি নীতির কথা বলেছেন, নিম্নে আলোচনা করা হবে। সর্বপ্রথমে ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটা গল্পের মাধ্যমে জানা যায়, যেমন মিস্টার সাদিক হাসান, তিনি একটা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি তার অধস্তন কর্মীদেরকে অভিজ্ঞ এবং দক্ষ করে গড়ে তুলতে চান। এজন্যে প্রতিষ্ঠানের সকল কর্মীদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেন। অধস্তন কর্মীরা সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম সম্পাদন করেন এবং প্রতিষ্ঠানকে অনেকখানি আপন করে নেন এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের জন্য সর্বোচ্চভাবে ঐকান্তিক চেষ্টা এবং আন্তরিকতার সহিত কার্যবলী সম্পাদন করেন। এতে লক্ষ্য করা যায় যে কর্মীদের দিন দিন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে তাদের অভিজ্ঞতা বাড়ছে এবং কর্মীরা দক্ষ সম্পন্ন হয়ে উঠছে। এতে করে প্রতিষ্ঠানের কর্মীরা আন্তরিকতার সহিত কার্যবলী সম্পাদন করছে। ফলে দেখা যায় যে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মিস্টার সাদিক হাসানের সময় সাশ্রয় হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে মিস্টার সাদিক হাসান তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। উপরের ঘটনাতে মিস্টার সাদিক হাসান যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তুলে ধরেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা ব্যবস্থাপনা নীতির অন্তর্ভুক্ত। এখন আসা যাক নীতি কি। নীতি কোনো কাজের নির্দিষ্ট নিয়ম, যাকে সামনে রেখেই ব্যবস্থাপনার যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়। নীতি বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে নির্ণয় করা হয়। নীতি প্রণয়ন করা হয় দীর্ঘমেয়াদীর জন্য। তাই নীতিকে সামনে রেখে ব্যবস্থাপনা কার্যবলী সম্পাদন করা হয়। প্রতিষ্ঠানের কর্মচারীরা নীতিকে সামনে রেখে নিয়ম অনুযায়ী কার্যবলী সম্পাদন করলেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য পৌঁছানো যায়। নীতি সম্পর্কে বলতে গিয়ে জর্জ আর টেরি, স্টিফেন জি ফ্রাঙ্কলিন তিনি বলেছেন যে এ প্রিন্সিপাল ক্যান বি ডিভাইড as a fundamental rules providing guide to thought or action. নীতি হলো মৌলিক ভিত্তি, যা চিন্তা চেতনা বা কাজের পথ নির্দেশক হিসাবে কাজ করে। আরেকজন বলেছেন, রবার্ট হিক্স, তিনি বলেছেন যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আর দ্য গাইডিং রুলস অফ লস ফর ম্যানেজারিয়াল অ্যাকশন। অর্থাৎ ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনীয় কার্যবলীর আইনগত পথ নির্দেশকী নিয়মটাই নীতি। নীতিতে আমরা এটা ক্লিয়ার হলাম যে নীতি একটা এমন বিষয় যে নীতি সত্য বলে প্রতিষ্ঠিত এবং বারবার সেটা সত্যে প্রমাণিত হয়েছে, সেটাই হচ্ছে নীতি।
বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সেটা সত্য। কেননা আমরা প্রতিষ্ঠানে কার্যাবলী যতবার ব্যবহার করতে যাব, নীতিকে মেনেই কার্যাবলী সম্পাদন করব এবং সামনে রেখে কাজ এগিয়ে যাব। তাই নীতি হতে হবে পরীক্ষিত এবং সত্য। এবার আসা যাক ব্যবস্থাপনার মূল নীতি বা আদর্শ সমূহ। 1916 সালে হেনরি ফিওল তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট জেনারেল, তিনি সেই গ্রন্থে তার নীতির 14টি নীতির কথা উল্লেখ করেছেন এবং তার নীতিগুলো বিশ্বজুড়ে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তার নীতিতে তিনি বলেছেন যে তার নীতিগুলো নমনীয় ও কাজের পথ নির্দেশক। তবে তিনি এটাও বলেছেন যে তার নীতি অপরিবর্তনীয় হিসাবে গণ্য করা হবে না। তার নীতিগুলো সর্বজনগ্রাহী, বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতার সহিত সেটা গ্রহণ করেছে, অর্থাৎ নীতিটা সার্বজনীন। তাই হেনরি ফিওলের নীতির কথা নিম্নে আলোচনা করা হলো। 14টা নীতি হলো কার্য বিভাজন নীতি, কর্তৃত্ব দায়িত্ব ভারসাম্য, নিয়মবর্তিতা, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন, পারিশ্রমিক কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, জোড়াময় শিকল নীতি, সাম্যতা, চাকরির স্থায়িত্ব, উদ্যোগ, শেষ হচ্ছে একতায় বল। সর্বপ্রথমে আমরা হেনরি ফিওলের 14টা নীতির প্রথম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে কার্য বিভাজন নীতি। এই নীতির মূল লক্ষ্য হলো একটা প্রতিষ্ঠানের সামগ্রিক কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয় এবং প্রত্যেকটা অংশের একজন করে বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করে দেয়া হয়। এইভাবে ভাগ করে দেয়াকেই বলা হয় কার্য বিভাজন নীতি। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি একই লক্ষ্য কেন্দ্রিক, একই লক্ষ্যকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর কার্য বিভাজন নীতিতে প্রতিষ্ঠানের কর্মীরা একই বিভাগে কাজ করতে হয় বিধায় দিন দিন তারা কাজে দক্ষ হয়ে ওঠে। প্রতিষ্ঠানের যে কোনো বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা প্রতিনিয়ত একই ধরনের কাজ করে বিধায় ব্যবস্থিত কার্যগুলিগুলো গতিশীল হয়। এতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে তারা সর্বোচ্চ নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে কার্যগুলি সম্পাদন করে এবং তারা নিজস্ব কতগুলো চিন্তা চেতনার উদ্ভাবনা ঘটাতে সক্ষম হন। দ্বিতীয় হচ্ছে আমাদের কর্তৃত্ব দায়িত্ব ভারসাম্য। এখানে কর্তৃত্ব কথা যদি বলা যায় তাহলে কর্তৃত্ব কি? কর্তৃত্ব হচ্ছে যে আদেশ নির্দেশ দান ও পুরস্কার ও শাস্তি দেওয়ার বৈধভাবে ক্ষমতা প্রাপ্ত একটি বিষয়, যে ক্ষমতা বৈধভাবে ক্ষমতা দেওয়া হয়, একে বলা হয় কর্তৃত্ব। অন্যদিকে দায়িত্ব হলো সন্তোষজনকভাবে কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করার বাধ্যবাধকতাকে বলা হয় দায়িত্ব। সুতরাং একটা প্রতিষ্ঠানের দায়িত্ব কর্তৃত্ব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তাই প্রতিষ্ঠানের দায়িত্ব কর্তৃত্ব ভারসাম্য বজায় রাখা উচিত। প্রতিষ্ঠানের দায়িত্ব কর্তৃত্ব ভারসাম্য বজায় না থাকলে এমন অবস্থায় পড়তে হয়, কোনো কর্মীকে যদি বেশি কর্তৃত্ব দেওয়া হয় তাহলে সে অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা প্রকাশ পায়। আবার অন্যদিকে দায়িত্ব বেশি দেওয়া হলে কর্তৃত্বের অভাবে কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করতে ব্যর্থ হয়।
এবার আসা যাক নিয়মাবর্তিতা। নিয়মাবর্তিতা হলো প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলা ও অধীনস্থ কর্মীদের পক্ষ হতে ঊর্ধ্বতন পক্ষের প্রতি সদাচরণ, শ্রদ্ধাবোধ, সম্মান প্রদর্শন, এই বলা হয় নিয়মাবর্তিতা। আমি আগেই বলেছি আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী একই লক্ষ্য কেন্দ্রিক। সুতরাং আমাদের প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্মান প্রদর্শন করে প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন করলে সেই প্রতিষ্ঠানটি অবশ্যই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের পথে পৌঁছাতে সক্ষম হবেই। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবর্তিতার বিষয়টি যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে প্রতিষ্ঠানের কোনো জায়গায় কোনো কর্মীর মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না, এতে করে তাদের মধ্যে কোনো বৈষম্য তৈরি হয় না। তাই নিয়মাবর্তিতা একটা গুরুত্বপূর্ণ নীতি। এবার আদেশের ঐক্য। এই নীতির মূল লক্ষ্য হলো একজন কর্মীর ঊর্ধ্বতন কর্মকর্তা একজন হবেন, আদেশ একজন প্রদান করবেন। একজন অধস্তন কর্মী তার কার্যাবলী সম্পাদনের জন্য একজন মাত্র বসের কাছে জবাবদিহিতা প্রদান করবেন। অর্থাৎ একজন মাত্র কর্মীর একজন মাত্র জবাবদিহিতা নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে। এখানে হেনরি ফিওল বলেছেন, ডুয়েল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড। দ্বৈত অধীনতা পরিহারের কথা বলেছেন। দ্বৈত অধীনতা কোনো প্রতিষ্ঠানে বজায় থাকলে তার অধস্তন কর্মী কার কাজ করে দেবে, কিভাবে করবে, সে সিদ্ধান্তহীনতায় ভুগে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারে না। আর একটা অধস্তন কর্মী দুজন নেতা কাজ একসঙ্গে করতে পারে না, বিধায় এখানে দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। হেনরি ফিওল এটাই বলেছেন যে দ্বৈত অধীনতা পরিহার করতে হবে। নির্দেশনার ঐক্য। নির্দেশনা ঐক্যের মূল কথা হলো একটি প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে একই রকম নির্দেশনা দেওয়া হবে। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ব্যক্তি সবগুলো একই লক্ষ্য কেন্দ্রিক। সুতরাং আমাদের একই লক্ষ্যের দিকে এগিয়ে কর্মচারীরা সবাই প্রতিষ্ঠানের কার্যাবলী, ব্যবস্থাপনীয় কার্যাবলী সম্পাদনের লক্ষ্যের সামনের দিকে এগিয়ে যাবে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা লক্ষ্য নির্ধারণ করবেন আর সেই লক্ষ্যের আলোকে অধস্তন কর্মীদের ধারাবাহিকভাবে নির্দেশনা দেওয়া হবে। তবে প্রতিষ্ঠানের একটি কাজের জন্য একটি মাত্র নির্দেশনা দিতে হবে, তা না হলে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। নির্দেশনার ঐক্য যে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত থাকে সেখানে অধস্তন কর্মীরা কাজ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে সর্বাধিক দক্ষতার সহিত কার্যাবলী সম্পাদন করতে সক্ষম হয় এবং তাদের সৃজনশীল চিন্তা চেতনার বিকাশ ঘটে। এবার হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন। আমরা জানি প্রতিষ্ঠানের স্বার্থ মানে বৃহৎ স্বার্থ। এই বৃহৎ স্বার্থের কাছে নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে। কেননা ব্যক্তিগত স্বার্থ সমুন্নত রাখতে গিয়ে যদি প্রাতিষ্ঠানিক স্বার্থ নষ্ট হয়ে যায় তাহলে আমাদের প্রতিষ্ঠানের সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যক্তিগত স্বার্থকে কখনো সমুন্নত না রেখে সামগ্রিক স্বার্থকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব হয়। আর প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হলেই আমরা সকল পক্ষই, প্রতিষ্ঠানের সকল কর্মচারী সবারই স্বার্থ রক্ষা সম্ভব হবে। আর ব্যক্তিগত স্বার্থকে সমুন্নত করতে গেলেই আমাদের প্রাতিষ্ঠানিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, বিধায় আমাদের সবারই স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।
কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ হেনরি ফেওয়েলের 14টা মূলনীতির মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। এই কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মূল লক্ষ্য হলো কেন্দ্রীকরণ কি, আমাদের সকল সিদ্ধান্ত ঊর্ধ্বতন পর্যায়ের হাতে কুক্ষিগত ধরে রাখাটাই হচ্ছে কেন্দ্রীকরণ। অন্যদিকে বিকেন্দ্রীকরণটা কি? বিকেন্দ্রীকরণ হচ্ছে নিম্ন স্তরে অধীনস্থদের হাতে সিদ্ধান্ত ক্ষমতাটা ছেড়ে দেওয়াটাকে বোঝায়। যেখানে কেন্দ্রীকরণ বিষয়টা বজায় থাকে সেখানে অধীনস্থন কর্মীদের ভূমিকা ও গুরুত্ব কম থাকে। আর বিকেন্দ্রীকরণের বিষয়ের ক্ষেত্রে কর্মীদের ভূমিকা ও গুরুত্ব বেশি পায়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনিক কার্যবলী সম্পাদন করতে গিয়ে বিকেন্দ্রীকরণের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধি পায়, কেন্দ্রীকরণের মাধ্যমে সে অনুযায়ী গতিশীলতা কমে যায়। তাই হেনরি ফেওয়েল কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ বিষয় সম্পর্কে বলেছেন যে কি পরিমাণ ক্ষমতা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কুক্ষিগত রাখা হবে তা নির্ধারণ করতে হবে এবং বাকিগুলো অধীনস্থ কর্মীদের কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের নীতির মূল লক্ষ্য। এবারে জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি, এই নীতির মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের কর্তৃত্ব শৃঙ্খল সংগঠনের সকল কর্মীকে কোনো না কোনোভাবে শিকল আবদ্ধ থাকে। একেই বলা হয় জোড়াময় শিকল নীতি। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের কোনো তথ্য অথবা কোনো নির্দেশনা যখন দেওয়া হয় তখন ধারাবাহিকভাবে ওপর থেকে নিচের দিকে ধাবিত হয়। ওপর থেকে যখন নিচের দিকে ধাবিত হয় সবাই আমরা সেই তথ্য এবং নির্দেশনা সম্পর্কে অবগত হই। জোড়াময় শিকল নীতির ওপরের স্তরে থাকে নির্বাহী কর্মকর্তা এবং নিচের স্তরে থাকে প্রথম সারির ব্যবস্থাপক ও কর্মীগণ। তাই আমরা প্রতিষ্ঠানের কর্মচারীরা কোনো না কোনোভাবে সেই শিকলের মধ্যে আবদ্ধ বা অন্তর্ভুক্ত। তাই একে জোড়াময় শিকল নীতি হিসাবে গণ্য করা হয়। জোড়াময় শিকল নীতি আরেকটা বিষয় হলো একে চেইন অফ কমান্ড বলা হয়। তাই জোড়াময় শিকল নীতিও আমাদের প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খল শৃঙ্খল নীতি বলতে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়োগ এবং যোগ্য বস্তুকে যোগ্য জায়গায় স্থাপন করতে হবে। যে যে কাজের যোগ্য তাকে সে কাজে দিতে হবে এবং যে বস্তুকে যে জায়গায় দরকার সেই জায়গায় স্থাপন করতে হবে। তাহলেই অপচয় এবং অপব্যয় কমে যায় এবং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন সম্ভব হয়। এবার আসা যাক সাম্যতা। সাম্যতা কি? প্রতিষ্ঠানের সকল কর্মচারীর সঙ্গে সমান ও নিরপেক্ষ আচরণ করাটাই হচ্ছে সাম্যতা। এই নীতি অনুযায়ী কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে দায়িত্ব কর্তৃত্ব বন্টন করতে হবে এবং সম্পাদিত কাজের মূল্যায়ন অনুযায়ী আনুষঙ্গিক সুযোগ সুবিধা দিয়ে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। এতে করে কর্মীর প্রকৃতি অনুযায়ী কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে তাদের পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের সাম্যতা বজায় থাকলে কোনো কর্মীর মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হয় না। সুতরাং সাম্যতা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। কর্মীদের চাকরির স্থায়িত্বতা বিধান। এই নীতির মূল লক্ষ্য হলো চাকরিটা স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের কার্যকালে কর্মীরা যাতে চাকরির স্থায়িত্ব নিশ্চিত হয় সেদিকে ব্যবস্থাপনাকে নজর দিতে হবে। যখনই কোনো কর্মী তার কাজের স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারে, নিরাপত্তা পেতে পারে, তখনই একজন কর্মী স্বতঃস্ফূর্তভাবে কার্যবলী সম্পাদনের জন্য এগিয়ে আসে, প্রতিষ্ঠানকে আপন মনে করে এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফলভাবে সম্পাদন করার জন্য ঐকান্তিক নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে কার্যবলী সম্পাদন করে।
এতে করে তারা নতুন নতুন চিন্তা চেতনার উদ্ভাবন ঘটাতে সক্ষম হয়। উদ্যোগ কর্মীদের প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের চিন্তা চেতনার বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করাকে উদ্যোগ বলা হয়। কর্মীদেরকে এইরূপ পরিবেশ দেওয়া হলে তাদের উদ্যোগ, আগ্রহ এবং দক্ষ হয়ে ওঠে। এতে করে ব্যবস্থাপনার কার্যবলী গতিশীলতা বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের কার্যবলী সম্পাদনের ক্ষেত্রে তারা সৃজনশীল চিন্তা চেতনার পরিচয় দেয়। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে একতাই বল। হেনরি ফেও তার 14টা মূলনীতির শেষ নীতির কথা বলেছেন, একতাই বল। এখানে ফার্সি ভাষায় বলা হয় স্পিরিটি ডি ক্রপ, ইংরেজিতে বলা হয় ইউনিটি ইজ স্ট্রেংথ। অর্থাৎ এই নীতির মূল লক্ষ্য হলো কর্মীদেরকে দলগত চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। যখন আমাদের প্রতিষ্ঠানের সকল কর্মী দলগত চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠানের সকল কার্যবলী সম্পাদন করব, আমরা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। তাই বলা হয়েছে 10 মিলে করি কাজ হারে যদি নাহি লাজ। আর একটা প্রবাদ বাক্য আছে, 10 লাঠি 1 বোঝা। এই প্রবাদ বাক্যের সাথে সকল কর্মীকে বিশ্বাসী করে গড়ে তুলতে হবে এবং সকল কর্মীকে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ বিশ্বাসে উদ্বুদ্ধ করতে পারবো, তখন আমাদের প্রতিষ্ঠানের কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই থাকবে না। তাই এই নীতিটাও আমাদের ব্যবস্থাপক কার্যবলী সম্পাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যে কথাগুলো বলা হলো ব্যবস্থাপকীয় ধারণা সম্পর্কে, নীতির ধারণা সম্পর্কে আমরা জেনে গিয়েছি এবং মূল নীতিগুলো খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ অন্য একটা বিষয় নিয়ে হাজির হব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।